তো আমরা আগের ভিডিওতে যেখানে শেষ করছিলাম যে আইলিওস্টোমি এবং কোলোস্টোমি কেন করা হয়, ওই যে আমরা বললাম যে আইলিওস্টোমি বা কোলোস্টোমির বেলায় যেটা করা হয় যে ধরা যাক কোলোস্টোমি, এই হচ্ছে ক্যান্সার আক্রান্ত অংশ, এই অংশটার আমরা কেটে ফেলে দিব। তাহলে এখন এই যে স্টোমাক দিয়ে ধরা যাক এই অংশটা আমরা কেটে ফেলে দিব, এই অংশটা আমরা কেটে ফেলে দিব। তখন কি করা হয়, এই যে এইখানে একটা লুপ, এই যে একটা ইন্টেস্টাইনের যে অনেকগুলো লুপ আছে, এইখান থেকে একটা লুপ এনে স্কিনের সাথে সরাসরি স্কিনের সাথে এটাকে বাইরে বের করে দেওয়া হয়। এবং এই জায়গাতে একটা পলিথিন বা একটা স্পেশাল টাইপের ব্যাগ আছে, এই ব্যাগগুলো দিয়ে আটকে দেওয়া হয়। এইখানে আমরা দেখি এই ব্যাগটা হচ্ছে স্কিনের সাথে লাগানো, এই ব্যাগটা স্কিনের সাথে লাগানো, এবং এই ক্ষেত্রে আইলিয়ামটা সরাসরি স্কিনে বাইরের দিকে উন্মুক্ত অবস্থায় থাকে। এই যে কোলোস্টমের বেলায় আমরা দেখি, কোলোস্টমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, যে এই কাটা অংশটা সরাসরি বাইরে স্কিনের সাথে উন্মুক্ত থাকে এবং এই অংশটা একটা ব্যাগ দিয়ে ঢাকা থাকে। তো এইভাবে হচ্ছে আমরা দেখি যে আইলিওস্টমি বা কোলোস্টমি করলে সেম একই ঘটনা ঘটবে, যে এখানে আমাদের একটা আইসোটোনিক ফ্লুইড লস হতে থাকবে। এই ফ্লুইড লস হওয়ার কারণে আপনার একটা হাইপোভলিমিয়া ডেভেলপ করবে। তারপরে আরেকটা কথা বলা হয়েছে যে পলিইউরিক পলিইউরিক ক্রনিক রেনাল ফেলিউর। আচ্ছা, এই ক্রনিক রেনাল ফেলিউর বিভিন্ন টাইপের হইতে পারে, এর মধ্যে একটা স্পেশাল টাইপ হইতে পারে পলিইউরিক, যেক্ষেত্রে হচ্ছে পেশেন্ট অতিরিক্ত বেশি অতিরিক্ত বেশি পরিমাণে ইউরিনেট করে। তো যেই কারণে যেটা হয়, তার পলিইউরিয়া ডেভেলপ করে, এবং এই কারণে এই পলিইউরিয়াটা যদি অসমোটিক, যদি তার আইসোটোনিক ইউরিন হয় 300 মিলি অসমোল পার লিটারের, তাহলে সেক্ষেত্রে পেশেন্টটা এই ধরনের হাইপোভলিমিয়া ডেভেলপ করবে। আরেকটা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনও একই ঘটনা। ধরা যাক এই জায়গার মধ্যে কোনো অবস্ট্রাকশন হয়েছে, এই ইন্টেস্টাইনের এই লুমেনের মধ্যে কোথাও অবস্ট্রাকশন হয়েছে, তখন কি হয়, এই যে আপনি যে খাবারগুলো খাইছেন সেই খাবারগুলো ধীরে ধীরে এই জায়গার মধ্যে জমা হইতে থাকে। জমা হইলে এখানে হাইপোভলিমিয়া দুইভাবে ডেভেলপ করতে পারে। এক হচ্ছে এই যে আপনি এইখান থেকে আর কোনো জিনিস অ্যাবজর্ব হইতেছে না, এই জায়গাতে ধরা যাক অবস্ট্রাকশন হয়েছে, তখন এই যে ডিস্টালি এই পার্ট থেকে কোনো কিছু আর অ্যাবজর্ব হইতে পারতেছে না। তো যেই কারণে কোনো ফ্লুইড ওয়াটার যা আপনি খাইছেন সেটা অ্যাবজর্ব হইতে পারতেছে না, এবং ওইদিকে তো আপনি কনস্ট্যান্টলি ইউরিনেট করতেছেন, তো সেই কারণে আপনার বডি থেকে ফ্লুইড লস হইতেছে। বাট এইটা মেকআপ করার জন্য আপনি যে খাবারের সাথে যে ফ্লুইডটা খাইছেন সেই খাবারটা এখন আর বডিতে পৌঁছাইতে পারতেছে না। দ্বিতীয়ত হচ্ছে এই অবস্ট্রাকশন হলে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে উল্টা দিকে চলে যায়। অর্থাৎ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট ভমিটিং হয়। তো ভমিটিং হলে সেক্ষেত্রে ভমিটের সাথে একটা আইসোটনিক আইসোটনিক ফ্লুইড লস হয়। তো যেই কারণে তখন এই ক্ষেত্রেও একটা আইসোটনিক হাইপোভলিমিয়া ডেভেলপ করে। তারপরে আসি হচ্ছে এইগুলো আমাদের আইসোটনিক হাইপোভলিমিয়া। এইবারে যেটা আসবো সেটা হচ্ছে হাইপারটনিক হাইপোভলিমিয়া। হাইপারটনিক, এটার নাম কি বললাম, যে এটা হচ্ছে আমাদের হাইপারটনিক হাইপোভলিমিয়া। এটা কিভাবে সম্ভব? ধরা যাক এই হচ্ছে আপনার বডির টোটাল ফ্লুইড, এইখানে আছে কত, 14 লিটার ফ্লুইড আছে, টোটাল 14 লিটার ফ্লুইড আছে, যাদের অসমোলারিটি হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। এখন এখন যদি কোনো কারণে আপনি শুধুমাত্র ফ্লুইড লস করতেছেন, শুধুমাত্র পানি লস করছেন, তাহলে এইখানে আমরা বললাম 4.2 মোলের সমপরিমাণ সোডিয়াম ক্লোরাইড আছে। এখন ধরা যাক আপনি এখান থেকে শুধু 1 লিটার ওয়াটার লস করছেন, শুধু 1 লিটার ওয়াটার লস করলেন, বা হাইপোটনিক যেই কোনোভাবে হাইপোটনিক ফ্লুইড লস করলেন। তো হাইপোটনিক ফ্লুইড লস করার মানে হচ্ছে যে যেই ফ্লুইডের অসমোলারিটি 300 এর চাইতে কম, 300 মিলি অসমোলের চাইতে কম, ধরা যাক আপনি 100 মিলি অসমোলের একটা ফ্লুইড লস করছেন, কতটুকু লস করছেন, 1 লিটার। ধরা যাক আপনি 1 লিটার 100 মিলি অসমোলের ফ্লুইড লস করছেন, তাহলে এই অবস্থায় আপনার টোটাল সোডিয়ামের লস হয়েছে কতটুকু, 0.1 মোল। এই যে এই সূত্র থেকে আমরা দেখলাম, এই যে এই সূত্র থেকে কতটুকু মোল, আয়তন গুণ মোলারিটি। তাহলে আমরা বললাম আপনি যে ফ্লুইডটা লস করছেন সেটা হচ্ছে আইসোটনিক ফ্লুইড, আইসোটনিক সরি হাইপোটনিক হাইপোটনিক ফ্লুইড আপনি লস করছেন। তো হাইপোটনিক ফ্লুইড মানে কি, যে ফ্লুইডের টনিসিটি বা অসমোলারিটি নর্মাল প্লাজমার চাইতে কম। তো ধরা যাক 100 মিলি অসমোলারিটির একটা ফ্লুইড আপনি লস করছেন, তো কতটুকু লস করছেন, 1 লিটার লস করছেন, তাহলে সোডিয়াম ক্লোরাইড লস হয়েছে কত, 0.1 মোল। ধরা যাক আপনি 2 লিটার ওয়াটার লস করছেন, তাইলে কতটুকু লস হবে, 0.2 মোল। তাইলে আপনার সোডিয়াম লস হয়েছে হচ্ছে 0.2 মোল, 0.2 মোল। তো সেক্ষেত্রে আপনার থাকতেছে কত, 4 মোল, 4 মোল
4 মোল। আর আপনার থাকলে ওয়াটার থাকতেছে কতটুকু, 14 লিটার ছিল, 2 লিটার হারায় ফেলাইছেন, থাকতেছে যে কত, 12 মোল। 12 মোল, 12 লিটার। তাইলে এবার আপনি 4কে 12 দিয়ে ভাগ করেন, তাহলে এবার হিসেব করে দেখেন কত আসে, 1/3 এর মতো। তার মানে প্রায় 0.33। তার মানে হচ্ছে তখন আপনার হয়ে যাবে 333 মিলি অসমোল পার লিটার। এই নতুন ফ্লুইডে আপনার থাকতেছে কত, 4 মোল। আর ফ্লুইডের ভলিউম কত, 12 লিটার। তাহলে 4/12 মানে হচ্ছে অলমোস্ট 1/3, মানে 0.333, মানে মোল পার লিটার। সেখান থেকে মিলি অসমোলে নিলে 333 মিলি অসমোল পার লিটার। তার মানে আমরা দেখতেছি এবার এইখান থেকে আপনি 2 লিটার হাইপোটনিক ফ্লুইড লস করার পরে যেই 12 লিটার ফ্লুইড আপনার এখানে থেকে যাচ্ছে, সেই 12 লিটার ফ্লুইডের অসমোলারিটি দাঁড়াচ্ছে কত, অসমোলারিটি দাঁড়াচ্ছে হচ্ছে 333 মিলিমোল। তার মানে এটাতে কি হইলো, আপনার একটা হাইপারটনিক ফ্লুইড হয়ে গেল, এই হাইপারটনিক 12 লিটার ফ্লুইড, যেহেতু আপনার ফ্লুইডটা 14 চাইতে কম, মানে হচ্ছে আপনার একটা হাইপোভলিমিয়া ডেভেলপ করবে। আর এই হাইপোভলিমিয়া থাকা অবস্থায় এই ফ্লুইডটার যতটুকু ফ্লুইড বাকি আছে, সেই ফ্লুইডের অসমোলারিটি হয়ে গেল আপনার বডির নর্মাল অসমোলারিটির চাইতে বেশি। তাহলে সেটা হয়ে গেল আমার হাইপোভলিমিয়া। তো এই স্টেট কখন কখন ডেভেলপ করতে পারে, এই যে এইখানে দেখি বলা হয়েছে যে অকার্স ফলোইং হাইপোটনিক ফ্লুইড লস। এই যে হাইপোটনিক ফ্লুইড লস আমরা বুঝাইলাম। রিলেটিভলি দেয়ার ইজ মোর ওয়াটার লস। দেখেন, যদি আপনার আইসোটনিক ফ্লুইড হইতো তাইলে 2 লিটারে 0.6 মোল সোডিয়াম ক্লোরাইড লস হওয়ার কথা, কিন্তু এখানে আপনার 2 লিটারের সোডিয়াম ক্লোরাইড লস হয়েছে কতটুকু, মাত্র 0.2 মোল। তার মানে এখানে ওয়াটার বেশি লস হইতেছে, সোডিয়াম ক্লোরাইড কম লস হইতেছে। এই কারণে এখানে বলা হয়েছে যে এই ক্ষেত্রে রিলেটিভলি দেয়ার ইজ মোর ওয়াটার লস দ্যান সল্ট লস উইথ ইসিএফ হাইপারটনিসিটি। এইটাই আমরা দেখাইলাম, ব্যাখ্যা করলাম, ম্যাথ করে প্রমাণ করলাম। সোডিয়াম কনসেন্ট্রেশন অফ লস্ট ফ্লুইড ইজ লেস দ্যান দ্যাট অফ প্লাজমা, এটাই তো আমাদের শর্ত ছিল। আর বডি সোডিয়াম কন্টেন্ট ইজ ডিক্রিজড, প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন ইজ হাই। এই যে এইখানে দেখেন কন্টেন্ট কিন্তু ডিক্রিজ হইতেছে। কন্টেন্ট আগে ছিল 4.2 মোল টোটাল, এখন হয়ে গেছে 4 মোল। তার মানে কি টোটাল অ্যামাউন্টটা ডিক্রিজ হইতেছে, তাইলে বডি কন্টেন্ট ডিক্রিজ হইতেছে। কিন্তু কনসেন্ট্রেশন কি হইলো, আগে কনসেন্ট্রেশন ছিল 300, বাট এখন হয়ে গেছে 333, মানে কি কনসেন্ট্রেশন বেড়ে গেছে। সো এই কথাটাই বলা হয়েছে যে বডিতে সোডিয়ামের কন্টেন্ট কমে গেছে, বাট কনসেন্ট্রেশন বেড়ে গেছে। সো এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। এরপরে আরেকটা কথা বলা হয়, আরেকটা ছবি আমরা তুলে দেখাই, যে আমরা আরেকটা ছবি তুলে দেখাই বইটা থেকে। তো এবার আসি আমরা এই একই ঘটনা, এই হাইপারটনিক হাইপোভলিমিয়ারই একটা ঘটনা ফিচার। সেখানে বলা হয়েছে বোথ ইসিএফ অ্যান্ড আইসিএফ ভলিউম ডিক্রিজেস। এখানে কি বলা হয়েছে, বোথ ইসিএফ এবং আইসিএফ এর ভলিউমই ডিক্রিজ করতেছে। ইসিএফ ডিক্রিজ করতেছে ডিউ টু ফ্লুইড লস অ্যান্ড আইসিএফ ডিক্রিজেস ডিউ টু অসমোটিক ওয়াটার লস ফ্রম সেল বিকজ ইসিএফ ইজ হাইপারটনিক। তাহলে এই কথাটা তারা কি বুঝাইতেছে, এই কথাটা দ্বারা তারা বুঝাইতেছে যে আইসিএফ এর 14 লিটার থেকে 2 লিটার আপনি লসের কারণে লস হয়ে গেছে, তাইলে অবশ্যই ইসিএফ এর ভলিউম ডিক্রিজ করতেছে। আবার এইখানে দেখি এই ভলিউমটা ডিক্রিজ হয়ে যাওয়ার পরে আইসিএফ এর আগে ছিল 300 মিলি অসমোল, এখন ইসিএফ এর অসমোলারিটি কত দাঁড়াইতেছে, ইসিএফ এর অসমোলারিটি দাঁড়াইতেছে 333 মিলি অসমোল। তাইলে কোনটার ঘনমাত্রা বেশি, অবশ্যই এটার ঘনমাত্রা বেশি। এখন ওয়াটার কি করবে, ওয়াটার আমরা তো জানি কম ঘনমাত্রা থেকে বেশি ঘনমাত্রায় ওয়াটার চলে আসবে। তাইলে আইসিএফ থেকে ওয়াটার বেশি ঘনমাত্রার দিকে চলে যাবে, ওই যে কিসমিসের মতো। তখন কি দাঁড়ালো, তখন আমাদের আইসিএফ থেকেও ওয়াটার লস হয়ে গেল, এবং আমাদের তখন সেলের ভলিউমটা ছোট হয়ে যায়, এবং তখন এটাকে আমরা বলি হচ্ছে সেলের শ্রিঙ্কেজ হইতেছে। তাইলে আমরা বুঝলাম যে এই লাইনটাও তারা সঠিকই লিখছে। এরপরে কি বলছে, অসমোলারিটি ইন বোথ আইসিএফ অ্যান্ড ইসিএফ ইনক্রিজেস। এক পর্যায়ে এই যে দেখেন, এখন আগে এইখানে ছিল 300 মিলি অসমোল পার লিটার, এইখান থেকেও তো ওয়াটার বেরিয়ে চলে আসছে। তাইলে এই ক্ষেত্রে আইসিএফ এরও এখানে ওয়াটারের ডিক্রিজ হয়ে গেছে, কিন্তু আইসিএফ থেকে তো কোনো সলিউট বের হয় নাই। সলিউট তো আগের মতোই ছিল, সোডিয়াম তো আগের জায়গাতেই ছিল, আইসিএফেই ছিল, কিন্তু এখন ওয়াটারটা আইসিএফ থেকে বেরিয়ে চলে গেছে। তাইলে আইসিএফ এ ওয়াটারের কনসেন্ট্রেশন কমে গেছে, তাইলে অসমোলারিটি কী হবে, আইসিএফ এর অসমোলারিটিটাও বেড়ে যাবে। আর ইসিএফ এর অসমোলারিটি কেন বাড়ছে সেটা তো আমরা ম্যাথ করেই দেখলাম।
তাইলে তারা এই লাইনটাও সঠিকই লিখছে। এখন কমন প্রশ্ন হচ্ছে এই কমন কজ কি কি আছে, বলা হয়েছে এক্সট্রা রেনাল কজ এবং রেনাল কজ দুই কারণেই যদি আমার হাইপোটনিক ফ্লুইড লস হয়, মানে কি যেই ফ্লুইডে আমার অসমোলারিটি প্লাজমার অসমোলারিটির চাইতে কম এমন টাইপের ফ্লুইড যদি লস হয় তাহলে এই ক্ষেত্রে এই ঘটনা ঘটবে। ঘটনা এক্সট্রা রেনাল মানে কিডনির বাইরের কি কি কাজ থাকতে পারে, এক বলা হইতেছে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস। এটা কি জিনিস? এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস হলে যেটা হয় যে আপনার স্কিনের, আপনি জানেন যে আপনার স্কিনের 5টা লেয়ার আছে তাই না, স্কিনের 2টা লেয়ার মেজর লেয়ার আছে, এপিডার্মিস এবং ডার্মিস। এপিডার্মিস এবং ডার্মিস, এপিডার্মিসের মধ্যে আবার 5টা লেয়ার আছে, স্ট্র্যাটাম বেজালি, স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম কর্নিয়াম। তাইলে এই স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম কর্নিয়াম এরা হচ্ছে একটা ওয়াটার প্রোটেক্টিভ ব্যারিয়ার, ওয়াটার প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে, যেই কারণে আপনার কখনো এইখান দিয়ে ওয়াটার বাইরে বেরিয়ে যেতে পারে না, কখনো এই জায়গা দিয়ে আপনার এই বেশি পরিমাণে ওয়াটার বেরিয়ে যেতে পারে না। কারণ কি এই স্ট্র্যাটাম কর্নিয়াম এবং স্ট্র্যাটাম লুসিডাম এরা হচ্ছে একটা ওয়াটার প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে, যে কারণে আপনার বডি থেকে ওয়াটার সহজেই বাষ্পীভূত হতে পারে না। এই এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিসে কি হয়, এই স্ট্র্যাটাম কর্নিয়ামটা চলে যায়, তখন কি হয় অনায়াসে অনেক বেশি পরিমাণে পানি লস হয়, শুধু পানি লস হইতেছে। তাহলে যদি পানি লস হয় সেক্ষেত্রে কি হবে, পানি এটা একটা আইসোটনিক ফ্লুইড, যেহেতু আইসোটনিক ফ্লুইড লস হইতেছে তাহলে সেক্ষেত্রে আমার একটা হাইপার টনিক হাইপোভলেমিয়া ডেভেলপ করবে। এরপরে হচ্ছে সিভিয়ার ডায়রিয়া, প্রফিউজ সোয়েটিং এবং সিভিয়ার বার্ন। তাইলে এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, ডায়রিয়া যখন সিভিয়ার হইতে থাকে তখন কি হয়, একদম শুরুর দিকে ডায়রিয়াতে আইসোটনিক হাইপোভলেমিয়া ডেভেলপ করে, বাট ডায়রিয়া যখন সিভিয়ার হয়ে যায় তখন কি হয়, তখন হচ্ছে এই ইন্টেস্টাইন থেকে অনেক হাইপোটনিক ফ্লুইডও লস হয়। কারণ কি ইন্টেস্টাইনের গ্ল্যান্ডগুলা অনেক হাইপোটনিক সলিউশন রিলিজ করে, যেইগুলো হচ্ছে আপনার এইখান দিয়ে বাইরে চলে আসে। সো এই সিভিয়ার ডায়রিয়া হলেও আমার এই রকম হাইপারটনিক হাইপোভলেমিয়া ডেভেলপ করে, হাইপারটনিক হাইপোভলেমিয়া ডেভেলপ করে। প্রফিউজ সুইটিংয়েও একই কথা, যে তখন আপনার সোয়েটের সাথে কিন্তু আপনার একই সাথে সল্টও যায় এবং একই সাথে ওয়াটারও যায়, কিন্তু যখন সোয়েটিংটা অনেক বেশি হয় তখন তুলনামূলকভাবে ওয়াটারের কন্টেন্টটা বেশি থাকে। তাহলে ওয়াটারের কন্টেন্ট যেহেতু বেশি, তার মানে কি হাইপোটনিক ফ্লুইড লস হচ্ছে, সেক্ষেত্রে আমার একটা হাইপারটনিক হাইপোভলেমিয়া ডেভেলপ করবে। সিভিয়ার বার্নের কথা ওই এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিসের মতোই। বার্নের পেশেন্টের কি হয়, বার্নের পেশেন্টের আপনার এখানে প্রচুর পরিমাণে এই স্কিনটা যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে, স্কিনটা কি করে একটা ওয়াটার প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করার কথা ছিল, সেটা এখন আর করতে পারতেছে না। তার মানে এখান দিয়ে আমার একটা ফ্লুইড লস হইতে যাচ্ছে, কনস্ট্যান্ট হাইপোটনিক ফ্লুইড লস হবে, তখন আপনার বডিতে একটা হাইপারটনিক হাইপোভলেমিয়া ডেভেলপ করবে। এরপরে আসে রেনাল কজের মধ্যে কি আছে, সল্ট লজিং নেফ্রোপ্যাথিস, অসমোটিক ডাইউরেসিস, ডাইউরেটিক্স অ্যাবিউজ, তারপর হচ্ছে কালেক্টিং ডাক্ট ডিসফাংশন, এগুলোর ক্ষেত্রে আপনার এই জিনিসটা দেখা যাবে। অসমোটিক ডাইউরেসিস এই যে কোনো রেনাল ডিজিজের ক্ষেত্রে, এই কিছু কিছু টাইপের কিডনি ডিজিজ আছে যেখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ইউরিনেশন হয়, তো সেই ক্ষেত্রে যে ইউরিনটা ডেভেলপ হয়, যে ইউরিনটা আপনি লস করেন, ওই ইউরিনটার কনসেন্ট্রেশনটা যদি 300 মিলি অসমোলের চাইতে কম হয়, মানে সেটা যদি হাইপোটনিক হয়, তাহলে আপনার এই ধরনের ঘটনা ঘটবে। অসমোটিক ডাইউরেসিসে কি হয়, অসমোটিক ডাইউরেসিসে আপনি যেই অসমোটিক ডাইউরেসিস হলে যে ইউরিনটা তৈরি হয় সেই ইউরিনের কনসেন্ট্রেশন থাকে 300 মিলি অসমোলের চাইতে কম, সেই ইউরিনের কনসেন্ট্রেশন 300 মিলি অসমোলের চাইতে কম থাকে। তো যেই কারণে হচ্ছে ওই ডাইউরেটিক্স অ্যাবিউজ, এক্ষেত্রেও ওই একই ঘটনাই ঘটে। ডাইউরেটিক্স হচ্ছে এক ধরনের ড্রাগ যেটা হলে আপনার ডাইউরেসিস হয়, ডাইউরেসিস মানে কি, যখন আপনার প্রচুর পরিমাণে ইউরিন তৈরি হয় এবং সেক্ষেত্রে ইউরিনগুলো দেখা যায় যে ইউরিনগুলোর অসমোলারিটি 300 মিলি অসমোলের চাইতে কম হয়। তো সেই কারণে যেহেতু এক্ষেত্রে ইউরিনটা আমার হাইপোটনিক, সেই কারণে আপনার হাইপারটনিক হাইপোভলেমিয়া ডেভেলপ করবে। এরপর কালেক্টিং ডাক্ট ডিসফাংশন, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, হাইপোঅ্যালডোস্টেরনিজম। আচ্ছা, এই অ্যালডোস্টেরন এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকেই তো অ্যালডোস্টেরন রিলিজ হয়, তাই না? এই অ্যালডোস্টেরনের কাজ কি ছিল? অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়ামকে রিটেইন করা, তাইলে আপনার বডিতে সোডিয়ামের কনসেন্ট্রেশন বাড়ানো। কিন্তু অ্যালডোস্টেরন যখন থাকতেছে না, তখন ইউরিনের সাথেই প্রচুর পরিমাণে সোডিয়াম বাইরে চলে যাচ্ছে। তাহলে ইউরিনের সাথে যখন সোডিয়ামটা বাইরে চলে যাচ্ছে, সাথে আপনার কোনো হচ্ছে না, সাথে এই সোডিয়ামটা তো আর একা একা যাবে না, এই সোডিয়ামটার সাথে তার সাথে প্রচুর পরিমাণে ফ্লুইডকে বাইরে নিয়ে যাবে এবং এই কারণে আপনার একটা
হাইপোভলিমিয়া ডেভেলপ করবে। বিশেষ করে আপনার তারপরে হচ্ছে আরেকটা ঘটনা ঘটতে পারে ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা জানি যে ডায়াবেটিস ইনসিপিটাস হলে আপনার এডিএইচ এর পরিমাণটা কমে যায়। তো এডিএইচ এর পরিমাণ কমে গেলে এডিএইচ এর কাজ ছিল হচ্ছে ওয়াটারকে অ্যাবজর্ব করা। তো যখন এডিএইচ থাকে না তখন কি হয়, প্রচুর পরিমাণে ওয়াটার তখন ইউরিনের সাথে বাইরে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা দাঁড়ায় যে ইউরিনের অসমোলারিটি তখন 300 মিলি অসমোলের চাইতে কম হয়। ইউরিনের অসমোলারিটি তখন 300 মিলি অসমোলের চাইতে কম হয়, এবং এক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনার একটা ওই আগে যে ব্যাখ্যাটা করলাম সেই ব্যাখ্যার মতোই এখানে একটা হাইপারটনিক হাইপোভলিমিয়া ডেভেলপ করে। এরপরে হচ্ছে হাইপোটনিক হাইপোভলিমিয়া। এইটা হচ্ছে ক্লিনিক্যালি খুবই রেয়ার, এটা হচ্ছে মোস্টলি আয়াট্রোজেনিক। মানে কি, এটা হচ্ছে মূলত ডাক্তারের ভুলে হয়। ডাক্তারের ভুলে কি রকম, ধরা যাক আপনার এইখানে কি দাঁড়াইলো, আপনার এইখানে একটা আইসোটনিক, এই যে একটু আগে এই ছবিটাতে প্রথম ছবিটাতে যেটা দাঁড়াইলো যে আপনার এখানে 12 লিটার আইসোটনিক ফ্লুইড রয়ে গেছে আপনার বডিতে। তার মানে এখানে আপনার আইসোটনিক হাইপোভলিমিয়া হয়েছে। এই অবস্থায় যদি ফ্লুইডটাকে কারেক্ট করার দরকার পড়ে, এই অবস্থায় ফ্লুইডটাকে যদি কারেক্ট করার দরকার পড়ে তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে 300 মিলি অসমোলের 2 লিটার ফ্লুইড দিলেই আপনার আগের অবস্থায় ফেরত আসবে। কিন্তু যদি কোনো কারণে আপনি 300 মিলি অসমোলের জায়গায় 100 মিলি অসমোলওয়ালা ফ্লুইড দিয়ে দেন, তখন কি হবে, তখন যেটা হবে যে 100 মিলি অসমোলওয়ালা 2 লিটার ফ্লুইড দিচ্ছেন, তাইলে আপনার এই ক্ষেত্রে এই 3.6 থেকে কতটুকু হবে, 3.8 মিলিমোল হয়ে যাবে টোটাল কন্টেন্টটা। বাট 4.2-তে কিন্তু আর ফেরত আসতেছে না, 4.2-তে আর ফেরত আসতেছে না। তাহলে যেটা দাঁড়াইলো তখন আপনার 3.8 ডিভাইডেড বাই 14, তাইলে এইটাতে যত আসে অবশ্যই সেটা 300 মিলি অসমোলের চাইতে কম আসবে। তাইলে একটু আগে আমরা দেখাইলাম যে শুরুতে আপনার বডিতে ছিল হচ্ছে 4.2 মোল। আপনার আইসোটনিক ফ্লুইড লস হওয়ার কারণে আপনার বডিতে তখন দাঁড়াইলো 3.6 মোল। এই অবস্থায় আপনার দেওয়ার কথা ছিল 2 লিটার 300 মিলি অসমোলের ফ্লুইড, যেখানে 0.6 মোল সোডিয়াম থাকার কথা। কিন্তু এই অবস্থায় আপনি কি দিলেন, এই অবস্থায় আপনি দিয়ে বসলেন হলো 100 মিলি অসমোলের একটা ফ্লুইড। 100 মিলি অসমোলের একটা ফ্লুইড তখন কি দাঁড়াবে, তখন আপনার পেশেন্টের 100 মিলি অসমোলের 2 লিটারের ফ্লুইডে কত ঢোকে, 0.2 মোল। তাহলে দাঁড়ায় হচ্ছে 3.8 মোল। আর ওয়াটারের ভলিউম দাঁড়ায় 14 লিটার, আবার ফেরত আসলো। তাহলে 3.8/14, এইটা দেখবেন অবশ্যই 300 চাইতে কম আসবে, 300 মিলি অসমোলের চাইতে কম আসবে। তাইলে এইটা মূলত দাঁড়ায় যে এটা মূলত যে কোনো কারণে রেনাল বা এক্সট্রা রেনাল কজে যদি আপনার ফ্লুইড লস হয়, তখন যদি হাইপোভলিমিয়ার ট্রিটমেন্ট করার জন্য আপনি হাইপোটনিক ফ্লুইড পেশেন্টকে ইনজেক্ট করেন, যেমন 5% ডেক্সট্রোজ ইন অ্যাকুয়া, এটা একটা হাইপোটনিক ফ্লুইড। এটার অসমোলারিটি 300 চাইতে কম, অবশ্যই 300 চাইতে কম। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এই ডেক্সট্রোজটা যখন আপনি ব্লাডে দিয়ে দিবেন তখন গ্লুকোজটা সরাসরি সেলের ভিতরে চলে যাবে। তার মানে এখানে আপনি যতটুকু পানি দিবেন এই গ্লুকোজটা আর কিন্তু ব্লাডে থাকতেছে না, গ্লুকোজটা সরাসরি ব্লাডে চলে যাবে। তখন কিন্তু যেটা হবে যে আপনি যতটুকু পানি দিছেন, 1 লিটার ফ্লুইড দিয়েছেন, আপনি মনে করছেন 5% গ্লুকোজ আছে, গ্লুকোজ অসমোটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু আসলে বাস্তবে তা হবে না, কারণ গ্লুকোজ সেলের ভিতরে চলে যাবে, সে আর অসমোটিক্যালি অ্যাক্টিভ থাকতেছে না। তখন আপনি জাস্ট শুধুমাত্র 1 লিটার পানিই দিয়েছেন। সো এই ধরনের ঘটনা ঘটে যায়। সো এইটা অবশ্যই ক্লিনিক্যালি রেয়ার ঘটনা, এবং এইটার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে রেনাল এবং এক্সট্রা রেনাল কজে ফ্লুইড লস হওয়ার পরে যদি আমরা ভুলক্রমে তৈরি করি তাহলে হচ্ছে আমাদের এই ঘটনাটা ঘটবে। আর এই কজগুলা মনে রাখার দরকার নেই। আপনি চাইলে এই কয়টা আলাদা করে মনে রাখতে পারেন, অ্যালডোস্টেরন ইনসাফিসিয়েন্সি, হাইপোঅ্যালডোস্টেরনিজম, এগুলাতে হচ্ছে আবার হইতে পারে। কারণ কি, এগুলাতে যদি আপনার বেশি পরিমাণে সোডিয়াম লস হয়ে যায়, সোডিয়াম যদি বেশি বেশি লস হয়ে যায় তখন এই ধরনের ঘটনা ঘটবে, হাইপোটনিক হাইপোভলিমিয়া ডেভেলপ করবে, বিশেষ করে যাদের এডিএইচটা ফাংশনিং আছে তাদের ক্ষেত্রে। আচ্ছা, তাইলে এবার আমরা হাইপোভলিমিক ডিসঅর্ডার শেষ করলাম, এখন আমরা আসবো হচ্ছে হাইপারভলিমিক ডিসঅর্ডার নিয়ে। হাইপারভলিমিক ডিসঅর্ডার কি? হাইপারভলিমিয়া মানে হচ্ছে আপনার ওই যেটা বললাম, আপনার ইসিএফ এ যতটুকু ফ্লুইড থাকার কথা ছিল ওর চাইতে বেশি আছে। ধরা যাক 14 লিটার ফ্লুইড হচ্ছে আপনার ইসিএফ এ থাকার কথা, এখন আপনি বানায় দিচ্ছেন 16 লিটার, তাইলে এটা হচ্ছে হাইপারভলিমিয়া।
এখন এটা অনেক রকম হইতে পারে। শুরুতে আমরা করি হচ্ছে আইসোটনিক, আইসোটনিক হাইপার ভলিমিয়া। এটা কখন হবে? এইটা হবে খুবই ইজি, যখন আপনি আইসোটনিক কোনো ফ্লুইড, আইসোটনিক কোনো ফ্লুইড এই বডিতে ইনফিউজ করবেন। ধরা যাক, আমরা তো জানি নর্মাল স্যালাইনের অসমোলারিটি কত, 0.9% সোডিয়াম ক্লোরাইড। এটার অসমোলারিটি কত আসে? 300-র কাছাকাছি, 300 মিলি অসমোলের মতো। সো আপনি কি করলেন, একটা নর্মাল পেশেন্ট, একটা নর্মাল সুস্থ স্বাভাবিক মানুষ, তারে আপনার শখ হইলো, আপনার মন চাইলো, আপনি তারে আইভি রুটে, ইন্ট্রাভেনাস রুটে আপনি নর্মাল স্যালাইন পুশ করে দিলেন। তখন কি হইব? তখন যেটা হবে, পেশেন্টের এক্সট্রা সেলুলার ফ্লুইড, আপনি 1 লিটার ফ্লুইড পুশ করে দিলে তার 15 লিটার হয়ে গেলে তার ইসিএফ এর ভলিউম, তাইলে সেক্ষেত্রে একটা হাইপার ভলিমিয়া ডেভেলপ করবে। তাইলে এই ধরনের কাজ, যেটা হচ্ছে মূলত আয়াট্রোজেনিক, এটা ভুলভাল ক্রমে ফিজিশিয়ানরা করে ফেলে। তাইলে এই যখন আইসোটনিক ফ্লুইড গেইন হয় তখন এই ধরনের ঘটনা ঘটে। তো এই ক্ষেত্রে কি হবে? অবশ্যই বডি এই কনসেন্ট্রেশন তো সমানই থাকবে, সোডিয়ামের কনসেন্ট্রেশন তো নর্মালি থাকবে, কারণ কি আপনিও দিতেছেনই আইসোটনিক ফ্লুইডই দিতেছেন। বাট সোডিয়ামের কন্টেন্ট কি হবে? কন্টেন্ট মানে টোটাল সোডিয়ামের পরিমাণ অবশ্যই বাড়বে, টোটাল সোডিয়ামের পরিমাণ তো অবশ্যই বাড়বে। ধরেন 1 লিটার মানে কি, আপনি 300 মিলি অসমোল মানে 0.3 মোল সোডিয়াম বাড়াই দিয়েছেন। আগে ছিল আপনার 4.2 মোল, এখন হয়ে গেছে আপনার 4.5 মোল। তাহলে অবশ্যই টোটাল সোডিয়ামের কন্টেন্ট অবশ্যই বেড়ে গেছে। তাইলে ইসিএফ এর ভলিউম অবশ্যই বাড়বে। বাট আইসিএফ এর ভলিউমে কি কোনো চেঞ্জ হবে? না। কারণ কি আমরা বলছি আইসিএফ এর ভলিউম চেঞ্জ হইতে হবে কখন? কেবলমাত্র যখন হচ্ছে এই ইসিএফ এবং আইসিএফ এ অসমোলারিটির পার্থক্য থাকে। কিন্তু এই ক্ষেত্রে ইসিএফ আর আইসিএফ যেহেতু সমান মোলারিটি, অসমোলারিটি, আইসোটনিক, এই কারণে ফ্লুইডের আইসিএফ এর ফ্লুইডের কোনো পরিবর্তনই হবে না, বাইরেও যাবে না, ভিতরেও যাবে না। সো এই হচ্ছে আমাদের হাইপার আইসোটনিক হাইপার ভলিমিয়া, এবং এটার কারণটাও আমরা বললাম। এবার আসবো হচ্ছে আমরা হাইপারটনিক হাইপার ভলিমিয়া। হাইপারটনিক হাইপার ভলিমিয়া এইটা কি জিনিস? হাইপারটনিক হাইপার ভলিমিয়া এইটা কি জিনিস? হাইপার ভলিমিয়া তো বুঝতেছি যে ভলিউম বাড়বে, আর হাইপারটনিক মানে কি, যেই ভলিউমটা বাড়তেছে সেই ভলিউমে আবার হাইপারটনিসিটি ডেভেলপ করবে। ধরা যাক এই ছিল আপনার 14 লিটারের টোটাল, 14 লিটার। এখন আপনি কি করছেন? এখন আপনি হাইপারটনিক একটা ফ্লুইড ঢুকাইছেন, হাইপারটনিক একটা ফ্লুইড আপনি ইনফিউজ করছেন। ব্যাপারটা কি দাঁড়াইলো? ধরা যাক আপনি হচ্ছে 500 মিলি অসমোলের একটা ফ্লুইড, 500 মিলি অসমোল/লিটার, এরকম 1 লিটার ফ্লুইড খায়া ফেলাইছেন। তাইলে এখন কি দাঁড়াইলো? তাইলে আপনার বডিতে টোটাল ফ্লুইড আছে 15 লিটার, আর 500 মিলি, আগে ছিল 4.2 মোল ছিল আগে টোটাল, এখন হয়ে গেছে কত? এখন হয়ে গেছে 4.7 মোল। 4.7 মোল আছে হচ্ছে, 4.7 মোল সলিউট আছে হচ্ছে এখন আপনার 15 লিটারে। তাহলে 4.7 রে 15 দিয়ে ভাগ করলে দেখবেন সেটা অবশ্যই 300-র বেশি আসবে। কারণ কি 300 মিলি অসমোলের বেশি আসবে, কারণ আমরা জানি 3×15 = 45। তাইলে এখানে যেহেতু 45-এর চাইতে বেশি, অবশ্যই 3-এর চাইতে বেশি আসবে। তার মানে এটা অবশ্যই অবশ্যই ক্যালকুলেশন করে দেখবেন, এটা অবশ্যই 300 মিলি অসমোলের চাইতে বেশি আসবে। মানে 3 পয়েন্ট সামথিং আর কি, মোলে যদি হিসাব করি 3 পয়েন্ট সামথিং এর চাইতে বেশি আসবে। তার মানে হচ্ছে 0.3 সামথিং, 0.33 সামথিং এর চাইতে বেশি আসবে। তার মানে অবশ্যই 300 মিলি অসমোলের চাইতে বেশি আসবে। সো এই দাঁড়াইলো, তাহলে কখন ঘটবে? যখন আপনি হাইপারটনিক ফ্লুইড নেবেন। এই অবস্থায় আপনি দেখেন আপনার বডির টোটাল সোডিয়ামের কন্টেন্টও বাড়তেছে, সোডিয়ামের কনসেন্ট্রেশনও বাড়তেছে। কনসেন্ট্রেশন থার্ড ব্র্যাকেটে লেখা মানে হচ্ছে কনসেন্ট্রেশন, এটা তো সবাই আমরা কেমিস্ট্রি থেকে জানি, তাই না? আর টোটাল কন্টেন্টটাও বাড়তেছে, কন্টেন্ট হয়ে গেছে 4.7, কনসেন্ট্রেশন এবার বেড়ে গেছে 300 মিলি অসমোলের চাইতে কনসেন্ট্রেশন বেশি। এই অবস্থায় কি হবে? ইসিএফ আর আইসিএফ এর মধ্যে কি ঘটনা ঘটবে? ইসিএফ আর আইসিএফ এর মধ্যে কি ঘটনা ঘটবে? এই হচ্ছে আইসিএফ এ ছিল 300 মিলি অসমোলারিটির ফ্লুইড, এখন ইসিএফ এ আছে হচ্ছে ধরলাম 320 মিলি অসমোলারিটির, 320 মিলি অসমোলারিটির ফ্লুইড, 320 মিলি অসমোলারিটির ফ্লুইড। তো এখন দাঁড়ালো কি, 320 মিলি অসমোলারিটির ফ্লুইড যদি হয়, 320 মিলি অসমোলারিটির ফ্লুইড, তাহলে ওয়াটার কোন দিক থেকে কোন দিকে যাবে? ওয়াটার অবশ্যই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। তার মানে এক্ষেত্রে আইসিএফ এর ভলিউম আরও কমে যাবে, আইসিএফ এর ভলিউম তখন আরও কমে যাবে, আইসিএফ এর ভলিউম আরও কমে যাবে। সো এই কথাগুলাই হচ্ছে আমরা এখন দেখি যে এই কথাগুলাই আমাদের বইয়ে কিন্তু সুন্দর করে বলা হয়েছে। আমরা একটু বইয়ের ছবিটা নিই।
বইয়ের ছবিটা নিয়ে আমরা দেখতে পাই। সো এই যে এই কথাগুলাই বলা হয়েছে, হাইপারটনিক ফ্লুইড গেইন করতে হবে, হাইপারটনিক ফ্লুইড গেইন করতে হবে। তারপরে হচ্ছে সোডিয়ামের কনসেন্ট্রেশন বাড়ে, সোডিয়ামের কন্টেন্টও বাড়ে, এই কথা আমরা বললাম, কন্টেন্টও বাড়ে। ইসিএফ এর ভলিউম বাড়ে কিন্তু আইসিএফ এর ভলিউম কমে, কারণ কি অসমোটিক ওয়াটার অসমোসিসের কারণে আইসিএফ থেকে ইসিএফ এ চলে আসে। অসমোলারিটি ইন বোথ ইনক্রিজেস, কারণ কি এখন দেখি এই আইসিএফ এ আগে ছিল 300 মিলি অসমোলারিটির ফ্লুইড, এখন কি হবে অসমোটিক ইকুইলিব্রিয়াম আসা পর্যন্ত, অসমোটিক ইকুইলিব্রিয়াম আসা পর্যন্ত ওয়াটার এখানেই চলতে থাকবে। তো ধরা যাক এদের মধ্যে এর এর অসমোলারিটি কমে হবে 310, এরও হবে 310, তাইলে আলটিমেটলি কার সবারই বাড়তেছে, সবারই বাড়তেছে। এর আগে ছিল 300, এখন এরও 310 হয়েছে, এরও 310 হয়েছে। আসলে 310 পুরোটা হবে না, কারণ যেহেতু ডাবল, তাইলে আমরা বলতে পারি এইটার হইতে পারে 305, এটার হবে 305-এর না, সবগুলো এই টাইপের হবে 307, অ্যারাউন্ড 307-এর মতো আসবে। এটা একটা জটিল ক্যালকুলেশন, এটা আপাতত বাদ রাখলাম। সো দুইজনেরই আসলে 300 থেকে বেড়ে অ্যারাউন্ড 307-এর মতো হইতে পারে। সো এইটা এইটা কখন কখন ঘটে? এইটা ঘটে প্রথমত হচ্ছে সি ওয়াটার ইনটেক। সি ওয়াটার ইনটেক করলে কি হবে? সি ওয়াটার ইনটেক করলে কি হবে? যে আপনি জানেন সি ওয়াটারের অসমোলারিটি অনেক হাই, অনেক হাই, 1024-এর কাছাকাছি, 1024 মিলি অসমোল পার লিটার, এই টাইপের একটা অসমোলারিটি সে রাখে। তাহলে অবশ্যই তার অসমোলারিটি যেহেতু অনেক হাই, অনেক লবণাক্ত, সো আপনি যদি সেই ওয়াটার খান তাহলে আপনার শুরুর দিকে হাইপার ভলেমিয়া ডেভেলপ করবে, শুরুতে হাইপার ভলেমিয়া হবে, শুরুতে হাইপারটনিক হাইপার ভলেমিয়া হবে, এরপরে আপনার আবার ডিহাইড্রেশন হবে। এইটা আবার একটা জটিল প্রক্রিয়া, এইটা হচ্ছে ফিজিওলজি, রেনাল ফিজিওলজিতে আপনি যদি গাইটন পড়ে থাকেন, গাইটন পড়লে দেখবেন যে সি ওয়াটার ইনটেক কজেস ডিহাইড্রেশন, ওইখানে আবার সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া আছে যে কেন আবার পরবর্তীতে আপনার ডিহাইড্রেশন হবে। আপাতত জাস্ট এতটুকু মনে রাখি, প্রথম কন্ডিশনে একদম প্রথম অবস্থায় একটা সি ওয়াটার ইনটেক করলে আপনার এই ধরনের ঘটনা ঘটতে পারে। এরপর এক্সেস ইনফিউশন অফ হাইপারটনিক স্যালাইন, এটা তো প্রথম 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 যে শর্তটা ছিল, প্রথম যে ফিচার ছিল সেই ফিচার অনুযায়ী হয়ে যায় যে আপনি যদি 3% সোডিয়াম ক্লোরাইড, আমরা জানি আইসোটনিক সোডিয়াম ক্লোরাইড কতটুকু 0.9%, তাহলে 0.9%-এর চাইতে বেশি সোডিয়াম ক্লোরাইড যদি আপনি নেন তাহলে সেটা হচ্ছে হাইপারটনিক ফ্লুইড, তাহলে আপনার হাইপারটনিক হাইপার ভলেমিয়া ডেভেলপ করবে যদি আপনি আইভি ফ্লুইড দেন। এরপর সে ক্রনস সিনড্রোম, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, ক্রুশিং সিনড্রোম, ক্রনস এবং ক্রুশিং এই দুইটাতেই হাইপার অ্যালডোস্টেরনিজম হয়, হাইপার অ্যালডোস্টেরনিজম হয়। অ্যালডোস্টেরনের কাজ কি? অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়ামকে অ্যাবজর্ব করা, অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়ামকে অ্যাবজর্ব করা। সোডিয়ামের সাথে সাথে সে কিছু ওয়াটারকেও অ্যাবজর্ব করে, সোডিয়ামের সাথে সে ওয়াটারকেও অ্যাবজর্ব করে। তাইলে এই ক্ষেত্রে সোডিয়ামকে যেহেতু সে কিডনি থেকে অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার হাইপার টনিসিটি ডেভেলপ করবে, এবং যেহেতু সে সাথে কিছু ওয়াটারকেও অ্যাবজর্ব করতেছে, তার মানে সেক্ষেত্রে হাইপার ভলেমিয়া ডেভেলপ করবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ক্লিনিক্যালি সবচেয়ে কমন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ক্লিনিক্যালি সবচেয়ে কমন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে হাইপোটনিক হাইপারভলেমিয়া। এইটা হচ্ছে ক্লিনিক্যালি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে কমন। এইটা হবে যখন আপনি হাইপোটনিক ফ্লুইড গেইন করবেন, হাইপোটনিক ফ্লুইড আপনাকে ইনফিউজ করা হবে। জিনিসটা কখন? ধরা যাক আপনি একজন নর্মাল মানুষ, আপনাকে কি করা হইলো 0.5% সোডিয়াম ক্লোরাইড 1 লিটার আপনাকে বডিতে দেওয়া হইলো, তখন কি হবে? এটা তো হাইপোটনিক ফ্লুইড, তখন এখানে আপনার বডির ফ্লুইড বাড়বে, আপনার বডির টোটাল ফ্লুইডের পরিমাণ বাড়বে, তাহলে সেক্ষেত্রে হাইপার ভলেমিয়া হবে। কিন্তু যেহেতু এই ফ্লুইডটা হাইপোটনিক ছিল, ওভারঅল আপনার বডির ফ্লুইডের কনসেন্ট্রেশন, সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যাবে, সে কারণে আপনার হাইপোটনিক হাইপার ভলেমিয়া হবে। এই জিনিসটা আমি একটু আবার ওই ম্যাথমেটিক্যালি আবার একটু প্রমাণ করি। ধরা যাক এই হচ্ছে আপনার সেই 14 লিটার আপনার ইসিএফ এর ভলিউম, এখানে আছে হচ্ছে 300 মিলি অসমোলারিটি। আর তাহলে এখানে আপনার এই বডি সোডিয়াম আগে কত পাইছিলাম 4 সোডিয়াম বলতে আমরা টোটাল সলিউট, সোডিয়াম আর ক্লোরাইড মিলায়া, সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম যা আছে সব কিছু মিলায়া, মানে সোডিয়াম বলতে আমরা জাস্ট শুধু সোডিয়াম না, আমরা এখানে সোডিয়াম বলতে সোডিয়াম, ক্লোরিন, ছাবি জাবি যা আছে সবগুলো মিলে আমরা বলবো যে টোটাল অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউটের মোল, মানে হচ্ছে কত অসমোল আছে আজকে,
কত অসমোল সলিউট আছে, শুধু সোডিয়াম না, সব সব রকমের সলিউট মিলায়া কত অসমোল সলিউট আছে। সেই অবস্থায় আপনি কি করলেন, আপনাকে একজন লোকে হচ্ছে 100 মিলি অসমোলের একটা ফ্লুইড, আপনাকে 100 মিলি অসমোল পার লিটার এর 2 লিটার ফ্লুইড আপনাকে খাওয়াই দিচ্ছে, না 1 লিটার ফ্লুইডই খাওয়াইছে। তাহলে এই অবস্থায় আপনার টোটাল সব কিছু মিলায়া এই টোটালটা মিলায়া আপনার দাঁড়াইলো কত, 100 মিলি অসমোলের 1 লিটার মানে কত 0.1 মোল, তাইলে আপনার দাঁড়ালো হচ্ছে 4.3 মোল। 4.3 মোল উপরে সলিউট, আর সলিউশনের পরিমাণ কত 15 লিটার, 1 লিটার যেহেতু অ্যাড করা হয়েছে। তাহলে যেটা দাঁড়াইলো আপনার দেখেন 3×45, চাইতে কম, তাইলে অবশ্যই সেটা 300 মিলি অসমোলের চাইতে কম হবে। হিসাব করে দেখবেন 300 মিলি অসমোলের চাইতে এটা কম আসবে, মানে 0.3 মোলের চাইতে এটা অবশ্যই এই ভাগফলটা অবশ্যই কম আসবে। সো তাইলে আমরা কি বুঝলাম, যখন আমাদের একটা হাইপোটনিক ফ্লুইড যখন আমরা গেইন করি তখন এই ঘটনা ঘটে। এখন দেখি, এখন কথা হচ্ছে বডি সোডিয়াম কন্টেন্ট কি বাড়ছে না কমছে? হ্যাঁ, কন্টেন্ট দেখেন বাড়ছে, 4.2 ছিল 4.3 হয়েছে, তাহলে সোডিয়ামের কন্টেন্ট মানে অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউটের কন্টেন্ট অবশ্যই বাড়ছে। কিন্তু কনসেন্ট্রেশনের কি হয়েছে? কনসেন্ট্রেশন আগে ছিল 300 মিলি অসমোল, এখন 300 চাইতে কমে গেছে, তাইলে কনসেন্ট্রেশন কমে গেছে। তো এই অবস্থায় কি হবে, ইসিএফ এর ভলিউম ইনক্রিজ করবে এবং আইসিএফ এর ভলিউম কি হবে, এবার আইসিএফ এর ভলিউমও বাড়বে। কারণ কি, 300 মিলি অসমোল আপনার এখানে ধরলাম 280 মিলি অসমোল, তো তাহলে পানি কি করবে, পানি সেলের ভিতরে ঢুকবে অসমোসিসের মাধ্যমে। কতক্ষণ পর্যন্ত ঢুকবে? যতক্ষণ পর্যন্ত এই দুইটা সমান না হবে, যতক্ষণ পর্যন্ত এই দুইটা সমান মাঝামাঝি কোনো একটা, ধরা যাক 290 মিলি অসমোল পর্যন্ত একটা সমান ইকুইলিব্রিয়ামে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই ঘটনাটা ঘটতেই থাকবে। সো যেহেতু আপনার এখানে পানি প্রচুর পরিমাণে, ইসিএফ এবং আইসিএফে যেহেতু আপনার পানি বাড়তেছে, ফ্লুইড বাড়তেছে, এই কারণে এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ইডেমা ডেভেলপ করে। ইডেমা মানে কি? ইডেমা মানে হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইডে ইসিএফে যখন বেশি পানি জমা হয় সেটাকে আমরা বলি ইডেমা। তো আমরা এখন এইটাও আমরা বইয়ের যে লাইনগুলো আছে এই লাইনগুলো একটু দেখি। তো এখন আমরা যেটা খেয়াল করি যে এই কথাটাই বললাম যে অকার ফলোয়িং হাইপোটনিক ফ্লুইড গেইন, তারপরে কি দাঁড়ালো, সোডিয়াম কনসেন্ট্রেশন লেস দেন প্লাজমা, বডি সোডিয়াম কন্টেন্ট বাড়ে, ওই যে দেখাইলাম 4.2 মোল ছিল হয়ে গেছে 4.3 মোল, কিন্তু কনসেন্ট্রেশন কিন্তু কমে গেছে। কনসেন্ট্রেশন আগে ছিল 300, এখন 300 চাইতে কমে গেছে, ধরলাম 280 হয়েছে। ইসিএফ এর ভলিউম ইনক্রিজ করছে, আবার আইসিএফ এর ভলিউমও ইনক্রিজ করছে। কারণ কি, আমরা বললাম যেহেতু ইসিএফ এর কনসেন্ট্রেশন এখন কম, ওয়াটার অসমোসিসের মাধ্যমে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাবে, এবং তখন এই আইসিএফ এর ভলিউমটাও বাড়াবে, এবং এগুলা সরাসরি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ইডেমার সাথে ইডেমা হয়ে থাকে, যে ফ্লুইড যেহেতু বাড়তেছে ইডেমা হয়ে থাকে। এখন কমন কজ কি? কমন কজ আমরা মনে রাখবো হচ্ছে তিনটা ফেইলিউর, থ্রি ফেইলিউর। কি ফেইলিউর? কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর, তারপর হচ্ছে লিভার ফেইলিউর, হেপাটিক ফেইলিউর, তারপর হচ্ছে রেনাল ফেইলিউরের টাইপ আছে কিছু, এই যে ক্রনিক রেনাল ফেইলিউর। এছাড়া রেনাল ফেইলিউরের আগে একটা নেফ্রোটিক সিনড্রোম হইতে পারে। তারপরে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর, সিরোসিস অফ লিভার মানে হচ্ছে লিভার ফেইলিউর, এই যে হেপাটিক ফেইলিউর, এই যে বললাম একই জিনিস, সিরোসিস অফ লিভার হইলে সেটা হেপাটিক ফেইলিউর হবে। কোয়াশিওরকর, আর প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, অ্যাডভান্সড কিডনি ডিজিজ। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা একটু ব্যাখ্যা করি, এই জিনিসগুলো ব্যাখ্যা করা প্রয়োজন ক্লিনিক্যালি এবং সব দিক দিয়ে। আচ্ছা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর মানে কি? আমরা জানি আমাদের হার্টে 4টা চেম্বার আছে, তো এদের মধ্যে আমরা দুইটা ভাগে ক্লিনিক্যালি আমরা হার্টটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে রাইট হার্ট এবং লেফট হার্ট। রাইট হার্টের কাজ হচ্ছে বডি থেকে ব্লাডকে ফেরত এনে লাংয়ে পাঠানো, আর লেফট হার্টের কাজ হচ্ছে লাং থেকে ফেরত এনে ফুল বডিতে পাঠানো। এখন যদি কোনো কারণে আপনার এই রাইট হার্ট এবং লেফট হার্ট
দুই সাইডের হার্টই হচ্ছে তার কাজ ঠিক মতো করতে না পারে, দুই সাইডের হার্টই তার কাজ ঠিক মতো করতে না পারে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর এই অবস্থায় কনজেশন ডেভেলপ করে। কনজেশন জিনিসটা কি? কনজেশন জিনিসটা হচ্ছে এই ধরা যাক এইখানে রাইট হার্টের কাজ কি ছিল? রাইট হার্টের কাজ ছিল হচ্ছে ভেইন থেকে ব্লাডটাকে হার্ট পর্যন্ত নিয়ে আসা। তো যেহেতু রাইট হার্ট তার কাজ করতে পারতেছে না, তখন কি হবে? এই যে ভেইনের আগে কি থাকে? ক্যাপিলারি। এই ক্যাপিলারিগুলোতে ব্লাডগুলো জমা হইতে থাকবে, ক্যাপিলারিতে ব্লাডগুলা জমা হইতে থাকবে। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে কনজেশন। এখন কনজেশন হইলে কি হবে? ক্যাপিলারিতে ধরেন ব্লাডের ভলিউম জমা হইতেছে, ক্যাপিলারিতে ব্লাড অনেক বেশি জমা হইতেছে, তাইলে ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাবে, ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাবে। তখন আমরা জানি ওই যে স্টার্লিং ফোর্স, আমাদের নিশ্চয়ই মনে আছে স্টার্লিং ফোর্সে আমরা দেখছিলাম যে ফ্লুইড কখন ক্যাপিলারি থেকে বেড়ে যাবে। তো সেই স্টার্লিং ফোর্স অনুসারে যদি ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ে, তাহলে সেখান দিয়ে অবশ্যই ওয়াটার বাইরে চলে যাবে। ভেসেল থেকে কোথায় চলে যাবে? ভেসেল থেকে চলে যাবে হচ্ছে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে যাবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে যাবে। তো এই অবস্থায় আপনার ইফেক্টিভ ব্লাড ভলিউম ইফেক্টিভ ইফেক্টিভ ব্লাড ভলিউম কী হবে? ইফেক্টিভ ব্লাড ভলিউম কমে যাবে, ব্লাডের ইফেক্টিভ ভলিউম কমে যাবে। কারণ কি? ব্লাড থেকে প্লাজমা এখন আইসিএফের দিকে এই থেকে চলে গেছে, ভাস্কুলার স্পেস, ব্লাড ভেসেল থেকে এখন প্রচুর পরিমাণে ফ্লুইড, পানি এখন সে চলে গেছে, ইন্টারস্টিশিয়াল স্পেস এ চলে গেছে। এখন আর সে ভাস্কুলার স্পেসে নাই, ব্লাড ভেসেলে এখন আর নাই। তাহলে এখন ব্লাড ভেসেলে ইফেক্টিভ ব্লাডের ভলিউম কমে যাবে। ইফেক্টিভ ব্লাডের ভলিউম যদি কমে যায়, তাহলে কিডনির কি অবস্থা হবে? কিডনি কি ঠিক মতো আগের মতো পারফিউশন হবে? রেনাল পারফিউশন কমে যাবে। তো আবার এই ঘটনাটা একই সাথে এই যে লেফট হার্ট ফেলিউরও তো ফেল হয়েছে। লেফট হার্টের কাজ কি ছিল? পর্যাপ্ত পরিমাণে ব্লাড প্রেশার তৈরি করা। তাইলে যদি লেফট হার্ট ফেলিউর হয়, তাইলে এই ব্লাড প্রেশারটা থাকবে না, তখন কিডনিতে পর্যাপ্ত পরিমাণে ব্লাড প্রেশার হবে না। কিডনিতে যদি রেনাল আর্টারিতে যদি ব্লাড প্রেশার কমে যায়, তাহলে আমরা জানি কি হয়? ওই যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম রাস অ্যাক্টিভেট হয়। রাস অ্যাক্টিভেট হলে কি হবে? রাস অ্যাক্টিভেট হলে এখানে প্রচুর পরিমাণে অ্যালডোস্টেরন রিলিজ হবে। তো অ্যালডোস্টেরন রিলিজ হলে অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়ামকে অ্যাবজর্ব করা। সো অ্যালডোস্টেরন যখন সোডিয়ামকে অ্যাবজর্ব করে, তখন সাথে সাথে সে ওয়াটারকেও অ্যাবজর্ব করে। একটু আগে আমরা বলছিলাম যে অ্যালডোস্টেরন যদি বেশি থাকে, তখন সেক্ষেত্রে হাইপারটনিক, এই যে কুশিং সিনড্রোম, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, সেক্ষেত্রে হাইপারটনিক হাইপার ভলেমিয়া ডেভেলপ করার কথা। কিন্তু এখন আমরা বলতেছি অ্যালডোস্টেরন বেশি থাকার পরেও হাইপোটনিক হয়। কারণ কি? কারণ হচ্ছে এইখানে ইফেক্টিভ ব্লাড ভলিউম যখন কম হয়, তখন এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে এডিএইচও রিলিজ হয়। তো এডিএইচ যখন রিলিজ হয়, এডিএইচ এর কাজ কি? এডিএইচ এর কাজ হচ্ছে কিডনি থেকে শুধুমাত্র ওয়াটারকে অ্যাবজর্ব করা। তাহলে ঘটনা যেটা দাঁড়াইলো, যদি শুধু রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হইতো, তখন কি হইতো? তখন সোডিয়াম বেশি অ্যাবজর্ব হইতো, তুলনামূলকভাবে সোডিয়াম বেশি অ্যাবজর্ব হইতো, ওয়াটার কম অ্যাবজর্ব হইতো, যেই কারণে হাইপারটনিক অসমোলারিটি ডেভেলপ করার কথা ছিল, হাইপার ভলিমিয়া ডেভেলপ করার কথা ছিল। কিন্তু না, এখানে শুধু রাস অ্যাক্টিভেট হচ্ছে না, সাথে এডিএইচও অ্যাক্টিভেট হচ্ছে। কারণ কি? আমার ব্লাড ভলিউম কম, তো ব্লাড ভলিউম কম সেহেতু আমার সাথে এডিএইচও অ্যাক্টিভেট হচ্ছে। এডিএইচ এর কাজ হচ্ছে শুধুমাত্র ওয়াটারকে অ্যাবজর্ব করা। তো এই দুইটা মিলে তুলনামূলক দেখা যায় ওয়াটারের অ্যাবজর্পশনটা বেশি হয়, তুলনামূলক সোডিয়ামের তুলনায় বেশি হয়, যে কারণে দেখা যায় যে হাইপোন্যাট্রেমিয়া বা কি বলে হাইপোটনিক হাইপারভলেমিয়া ডেভেলপ করে। সো এইটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের ব্যাখ্যা। এখন আমরা ক্লিনিক্যালি একটা জিনিস জানি যে হার্টের রোগীদেরকে বলে যে ভাই আপনারা লবণ কম খাবেন। কেন লবণ কম খাবেন? কারণ এই যে রেনাল ফেলিওরের পেশেন্টের মধ্যে অলরেডি তার এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অনেক হাইলি অ্যাক্টিভ। তো এই অবস্থায় লবণ যখন সে খায়, লবণের সাথে সাথে আমরা বলছি যে কিছু পরিমাণ হইলেও ওয়াটার অ্যাবজর্ব হয়, এবং এই লবণ এবং ওয়াটার আলটিমেটলি কি করে? ফ্লুইডের পরিমাণ বাড়ায়, বডিতে ফ্লুইডের পরিমাণ বাড়ায়।
অলরেডি তার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে অনেক ফ্লুইড জমা আছে ইন্টারস্টিশিয়াল স্পেসে। যদিও ব্লাড ভেসেলের ভিতরে কোনো ফ্লুইড নাই, ব্লাড ভেসেলের ভিতরে কোনো ফ্লুইড নাই, কিন্তু ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে কিন্তু ইন্টারস্টিশিয়াল স্পেসে কিন্তু ফ্লুইড জমা হইতেই আছে হইতেই আছে হইতেই আছে। তো আপনি যত বেশি লবণ খাবেন, একজন হার্টের পেশেন্ট যত বেশি লবণ খাবে তত বেশি সে এই লবণের সাথে সাথে ওয়াটারকে অ্যাবজর্ব করবে, এবং অ্যাবজর্ব করতে করতে তার এই ফ্লুইডটা কোথায় চলে যেতে থাকবে, এই ফ্লুইডটা বারবার ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যেতে থাকবে, এবং ইডেমা, ওই যে ইডেমা যেটা আমরা বললাম পায়ের মধ্যে পানি জমে আসে, সেটা আরও বাড়তে থাকবে। এই কারণে হার্টের পেশেন্টদেরকে বলা হয় আপনারা লবণ কম খাবেন। লবণ কম খাইলে এতে ফ্লুইডটা গেইন হবে না, এবং এই ইন্টারস্টিশিয়াল স্পেসে তখন আর এত বেশি ফ্লুইড জমা হবে না এবং ইডেমা হবে না। সো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউরের ব্যাখ্যাটা দিলাম। এরপরে নেফ্রোটিক সিনড্রোম, লিভার ফেলিউর, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, কোয়াশিওরকর, এগুলোর মধ্যে কোনো মিল আছে? এগুলোর মধ্যে কোনো কমন মিল আছে? হ্যাঁ, এগুলোর মধ্যে একটা কমন মিল আছে। সেই কমন মিলটা কি? প্লাজমা কলোয়েডাল অসমোটিক প্রেশার কমে যায়। কেন? আমরা একটু বলি, ব্যাখ্যা করি। নেফ্রোটিক সিনড্রোম মানে কি? নেফ্রোটিক সিনড্রোম মানে কি? নেফ্রোটিক সিনড্রোমের মানে হচ্ছে কিডনি দিয়ে যখন প্রচুর পরিমাণে ইউরিনের সাথে যখন প্রচুর পরিমাণে অ্যালবুমিন লস হয়, বলা হয় যে প্রতিদিন যদি 3.5 গ্রামের চাইতে বেশি পার ডে, 3.5 গ্রাম পার ডে এর চাইতে বেশি যদি অ্যালবুমিন লস হয়, তাহলে সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। সো এই হচ্ছে আমাদের অ্যালবুমিন লস হয়। তাহলে কিডনি দিয়ে যদি ইউরিনের সাথে অ্যালবুমিন লস চলে যায়, তাহলে প্লাজমাতে অ্যালবুমিনের পরিমাণ কী হবে? কমবে। প্লাজমাতে অ্যালবুমিনের পরিমাণ কমবে। আবার একই ঘটনা সিরোসিস অফ লিভারের কাজ কি ছিল? লিভারের কাজ ছিল প্লাজমা প্রোটিন তৈরি করা। তো লিভার যদি সিরোসিস হয় বা লিভারের যদি ফেলিউর ডেভেলপ করে, তাহলে কি হবে? লিভার আর প্লাজমা প্রোটিনটা তৈরি করতে পারবে না, তাহলে প্লাজমাতে অ্যালবুমিনের পরিমাণ আবারও কমে যাবে। তারপরে কোয়াশিওরকর অলরেডি আমরা জানি, কোয়াশিওরকর হচ্ছে এক ধরনের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যেখানে প্রোটিনের লস হয়, ডায়েটারি প্রোটিন পাওয়া যায় না, খাবারের সাথে প্রোটিন কম খাচ্ছে, তাহলে প্লাজমাতে এবারও অ্যালবুমিনের পরিমাণ কমতেছে। তারপরে এই যে প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, এখানেও কী হবে? নামের মধ্যে আছে, এই স্টুলের সাথে অনেক প্রোটিন লুজ হয়ে যাবে, তাহলে প্লাজমাতে আলটিমেটলি প্রোটিন কমে যাবে। তাহলে আমরা দেখলাম যে এই চারটা কেসে ঘটনা মূলত একই ঘটে। নেফ্রোটিক সিনড্রোম বলি, লিভার ফেলিউর বলি, কোয়াশিওরকর বলি, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি বলি, তাদের আলটিমেটলি এন্ড রেজাল্ট কি? প্লাজমাতে অ্যালবুমিন কমে যায়। আমরা জানি অ্যালবুমিনের কাজ কি? অ্যালবুমিনের কাজ হচ্ছে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার মেনটেন করা। প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার মেনটেন করা। প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার কী কাজ করে? ওই যে আমাদের আবার স্টার্লিং ফোর্সে আমরা কি বলছিলাম? যে ব্লাড ভেসেলের মধ্যে নিয়ে আসে কে? প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার। আর ভেসেল থেকে ইয়াতে পাঠায় কে? ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউরে আমরা দেখছিলাম ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেছিল, যেই কারণে ভেসেল থেকে ফ্লুইড এক্সট্রাসেলুলার স্পেসে চলে গেছে। এইগুলোর ক্ষেত্রে আমরা দেখি প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার কমে গেছে। তাহলে কি হবে? প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার কমে গেলে আবার কি হবে? ওই একই রকম স্টার্লিং ফোর্স অনুযায়ী প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার যখন কমে যায়, তখন কি হবে? তখন স্টার্লিং ফোর্স অনুযায়ী ওয়াটার তখন প্লাজমা থেকে আবার এক্সট্রাসেলুলার স্পেসে চলে যাবে, এই টিস্যু স্পেসে চলে গেলে এই যে একটু আগে যেই কাহিনীটা বললাম, এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন, এডিএইচ, এই কাহিনীটা আবার হবে। এই কাহিনীটা আবার হলে তার কারণ কি? এই ক্ষেত্রে আমার আলটিমেটলি ইফেক্টিভ ব্লাড ভলিউম কমতেছে। ইফেক্টিভ ব্লাড ভলিউম এক্ষেত্রেও কমতেছে। তো সেক্ষেত্রে আবার আমাদের এই রাস অ্যাক্টিভেট হবে, আবার আমাদের এডিএইচ অ্যাক্টিভেট হবে, তখন আবার ওই হাইপোভলিমিয়া ডেভেলপ করবে। সো এই হচ্ছে আমাদের ভলিউম ডিসঅর্ডার সংক্রান্ত আলোচনা। সো এই হচ্ছে একটা ভলিউম ডিসঅর্ডার সংক্রান্ত আলোচনা। মাঝখান দিয়ে ভিডিওটা কাট হয়ে গেছে দেখে দুইটা আলাদা করে সেগমেন্টে দেওয়া লাগবে, নাহলে একটাতেই দিয়ে দিতাম। সো দেখা হবে পরবর্তী কোনো সেকশনে বা পরবর্তী কোনো আলোচনায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।